জুবাইদা নাসরিন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আহ, এবং আপনার মাধ্যমে যে দর্শক যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ। আহ, জুবাইদা নাসরিন, আপনি তো মানে দীর্ঘদিন ধরেই ছাত্রদেরকে ছাত্রদের নিয়েই আপনার কাজ, তাদের নিয়ে ক্লাসে বসেন, ক্লাসের বাইরেও তাদের সঙ্গে আপনার এক ধরনের যোগাযোগ আছে। তো কোনো ছাত্রের ভালো কিছু দেখলে নিশ্চয়ই আপনি আনন্দিত হন, খারাপ কিছু দেখলে ব্যথিত হন, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা সম্প্রতি কিছু দৃশ্য দেখছি যেগুলো আমরা ঠিক বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। যেমন ধরেন আমরা সর্বশেষ গতকালকে দেখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষককে আহ, আহ, উনি একটা পরীক্ষার দায়িত্বে ছিলেন, ওনাকে ওখান থেকে নিয়ে জোর করে জাপটে ধরে নিয়ে যে আরেক জায়গায় যাওয়া হলো, ভদ্রলোক চিৎকার করছিলেন। অনেকটা অপহরণের মতো আমার কাছে মনে হলো দৃশ্যটা। আবার তার আগে দেখলাম রাজশাহী ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটির যিনি মানে রাকসুর যিনি নির্বাচিত সাধারণ সম্পাদক, এই ভদ্রলোক 6 জন দিনের পদত্যাগ পত্র নিয়ে ঘুরছিলেন এবং তাদেরকে পদত্যাগ করতে হবে, সিগনেচার করতে হবে, নাহলে তালা মেরে দেবে, এই ধরনের। উনি প্রায়ই আলোচনায় আসেন, এর আগেও বেশ কয়েকবার এই ধরনের কিছু কর্মকাণ্ড করে উনি আলোচনায় এসেছিলেন। তার আগে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে একজন এই ডাকসুরই একজন নির্বাচিত নেতা, তিনি একজন শিক্ষককে জাপটে ধরে তার জামা পর্যন্ত খুলে ফেলেছিলেন, তার শরীরে জ্যাকেটটা ছিল। তারপর উনি যখন গাড়ি দিয়ে যাচ্ছিলেন তার গাড়ি ধরে উনি টানাটানি করেছেন, অনেক কিছু করেছেন, এগুলো চোখে পড়েছে, আমাদের আলোচনা হয়েছে। তো আপনার কাছে আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে এটা দেখে আপনার কি মনে হয়েছে, আর দ্বিতীয় প্রশ্নটা হলো এই যে মানসিকতা, এই যে আচরণ স্টুডেন্টদের এই আচরণের পেছনে তাদের কোন চিন্তাটা কাজ করছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আসলে এই ধরনের চিত্র তো ভয়ের বিষয়ই বটে এবং মন খারাপ করা, ভয়, বেদনা সবকিছু আছে এখানে। কারণ হলো আমরা যারা এই পেশা, শিক্ষকতাটা আসলে পেশা না, একটা দায়িত্ব, এটা একটা 24 ঘন্টার দায়িত্ব। তো কারণ এই পাঠদানের বাইরেও তো আমরা শিক্ষার্থীদের নানা বিষয়ের সঙ্গে যুক্ত থাকি এবং আমরা বিভিন্ন সময়ে ছাত্র আন্দোলন এবং শিক্ষার্থীদের নানা সমস্যা, আমরা কে কোন দল করে সেটা কিন্তু দেখি না। কারণ আমরা মনে করি আমার সামনে যদি আমার শিক্ষার্থী, যে কোনো শিক্ষার্থী বিপদে পড়ে, তার পাশে ঢাল হয়ে দাঁড়ানো আমাদের কর্তব্য। তো সেই জায়গা থেকে বর্তমানে যে বিষয়গুলো ঘটছে তা আহ, অনভিপ্রেত এবং অত্যন্ত মর্মান্তিক। এই কারণে মর্মান্তিক বলছি যে আপনার যেভাবে তারা শিক্ষকদেরকে হামলা করছে, আমি হামলা বলবো, আক্রমণ বলবো, সেগুলোকে, সেগুলোর পেছনে অনেকগুলো কারণ, মানে অনেকগুলো কারণ না, অনেকগুলো স্ট্রাকচার যদি আমি বলি যে কিভাবে করছে, কেন করছে এবং কারা আশকারা দিচ্ছে এবং কি উপায়ে এগুলো বৈধতা পাচ্ছে একভাবে। দেখুন, এইটা যে আজকে হঠাৎ করে এরকম হয়েছে, বিচ্ছিন্ন ঘটনা এরকম না। আমরা যদি বলছি চকশো, জাকসু, রাকসু, এই ছাত্র সংসদের নেতারা এগুলো করছে, তো এগুলোর মধ্যে দিয়ে আসলে তাদের অনেকে কিন্তু একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত, ছাত্র শিবির, সেটির নাম কিন্তু আমরা বলছি না। এবং আপনার চাকসু চাকসু বলে আমরা তাদেরকে, তারা নির্বাচিত, ভোটে নির্বাচিত প্রতিনিধি এই বলে এক ধরনের যে তাদের কার্যক্রম, তাদের একভাবে যে তারা যা খুশি করতে পারবে মনে করা হচ্ছে। আর অন্যদিকে কিন্তু আমরা অন্য শিক্ষার্থীদের বলছি, তোমরা এমন শিক্ষার্থী কি তোমরা নির্বাচিত করেছো যারা এগুলো করছে? এখন দেখুন, যদি আমি গত 1.5 বছরে মব ভায়োলেন্স বা মবক্রেসির যে দৌরাত্ম্য দেখি, সেগুলো যদি আমরা একটা বিশ্লেষণ করি যে কেন এই পর্যায়ে ঘটনাগুলো ঘটছে, সেটা একটা ঐতিহাসিকতা আছে। 2024 5 আগস্টের পরে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদেরকে হেনস্থা করা, হয়রানি করা, তাদেরকে আপনার বাসায় বাসায় গিয়ে মব করে তাদেরকে হামলা করানো, তাদেরকে বয়কট করা, এই সমস্ত যখন করা হয়েছে তখন কয়জনই প্রতিবাদ করেছেন? অনেকে খুশি হয়েছেন, অনেকে, কারণ এখানে শিক্ষক রাজনীতি আছেন, জড়িত আছে। এখানে আপনার সেই সময়ে যে অনেকে ব্যক্তিগতভাবে যার পার্সোনালি একে অপরের প্রতি আপনার বিদ্বেষ আগে থেকে ছিল, তারাও এখানে যুক্ত ছিলেন। তো সেই জায়গা থেকে যে ধরনের মবক্রেসি, এখন পর্যন্ত অপ্রতিরোধ্য মবক্রেসির যে চর্চা আমরা দেখেছি, সেটির একটা, সেগুলোর একটা চূড়ান্ত প্রকাশ হচ্ছে যে শিক্ষকদেরকে এরকম রাস্তাঘাটে ধরে বা এরকম অপহরণের মতো জোর করে, এবং আমরা দেখেছি যে অনেকটা মেরে ফেলার মতো অবস্থা তৈরি করা। এখন তাহলে এই
দায়িত্ব কার ছিল আসলে এগুলো রোধ করার? বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে অবশ্যই প্রশাসনের ছিল। এবং প্রশাসনও যদি রাষ্ট্রের মতো করে এটাকে জনরোষ, এটাকে আপনার প্রেশার গ্রুপ, এটাকে যে ছাত্র, ইভেন ছাত্র পরিচিতির সবচেয়ে বেশি মিস ইউজ করা হয়েছে এই সময়ের মধ্যে। যে এই যে দেখুন, মিডিয়া যদি বলেন কিভাবে বলেছে, বিক্ষিপ্ত ছাত্ররা, মিডিয়া বলেছে আহ, আপনার ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আসলে কিন্তু সকল শিক্ষার্থী কি এটির সঙ্গে জড়িত? অবশ্যই না। এখন এই যে আমরা কাকে হিরো বানাচ্ছি, কাকে বিক্ষুব্ধ শিক্ষার্থী বানাচ্ছি, এগুলার এই যে একটা পলিটিক্স, এটার মধ্যে দিয়ে কিন্তু মবকে আপনার জাস্টিফাই করেছে, মিডিয়া করেছে, রাষ্ট্র করেছে। রাষ্ট্র হিরো বানিয়েছে মববাজদেরকে। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও কিন্তু যে শিক্ষার্থীরা এসেছে, শিক্ষার্থীরা মানতে চায় না, শিক্ষার্থীরা আমাদেরকে প্রেশার দিয়েছে, তাহলে যারা মব করছে, প্রেশার দিচ্ছে, তাদেরকে বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? হয়নি। বিশেষ করে আমি আমরা যখন চেষ্টা করেছি পরীক্ষা নেওয়ার, যারা আপনারা ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল, আপনার সবাই কি এই এক ধরনের নিপীড়নের সঙ্গে যুক্ত ছিল? যদি যুক্তও থেকে থাকে, আইন আদালত আছে। এবং কিন্তু আপনার ফাঁসির আসামিকেও কিন্তু আপনি নাগরিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে কি, যখনই মব করে এই শিক্ষার্থীদেরকে পরীক্ষা বন্ধ করেছে, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজ দায়িত্বে সেই শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং জেল হাজতে পাঠিয়েছে, কিন্তু মবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এখন দেখুন কি উপায়ে এই মবটা উৎসাহিত হলো বিশ্ববিদ্যালয়। এই যে আমরা দেখেছি ট্রেজারারের সঙ্গে কিভাবে কথা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা দেখেছি এর আগে ছাত্র সংসদের সর্বমিত্র চাকমা থেকে যারা ফুটপাতে আপনার হকারদের উচ্ছেদের নামে তাদের উপর কিভাবে নিপীড়ন চালিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? এখন নির্বাচিত হলেই কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না? এখন এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধুমাত্র 6 জন নির্বাচিত ডিনকে জোর করে পদত্যাগ করানো না, এই ধরনের জোর করে পদত্যাগের ঘটনা প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় সব জায়গাতে গত 1.5 বছরে ঘটেছে। এর বিষয়ে কোনো ব্যবস্থা কি কোনো প্রশাসন নিয়েছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখুন, জোর করে পদত্যাগপত্র লিখে এনেছে, তাদেরকে ঘুরে ঘুরে তাদেরকে খোঁজ করেছে, ফোন করেছে, তাদের অফিসে গিয়ে হাজির হয়েছে এবং প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে এইসব শিক্ষার্থীদেরকে বেঁধে রাখা হবে এবং কোথায় বাঁধা হবে? রেজিস্টার বিল্ডিং এর পাশে বেঁধে রাখা হবে। তো এখন দেখুন, আমরা এটা মনে করি না বাদশাহ আলমগীরের যুগ শেষ, যে শিক্ষক মানে হলো আপনার দেবতুল্য, সেটা আমি মনে করছি না। ছাত্র শিক্ষকের ক্ষমতা সম্পর্কে বিপরীতে আমরা ছাত্রদেরকে ক্ষমতায়িত করতে গিয়ে ছাত্রদের ক্ষমতার সীমা, ছাত্রদের এই ক্ষমতার মধ্যে সম্মান, শ্রদ্ধা এবং মিউচুয়াল যে আপনার দেনাপাওনার সম্পর্ক, মানে ভালোবাসার সম্পর্ক, আমি বন্ধুত্ব বলবো না, ছাত্রীর সম্পর্ক হয়তো সেইভাবে বন্ধুত্বের যে চিরায়ত সংজ্ঞা আমরা দেখি সেরকম না, কিন্তু একটা মিউচুয়াল শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, ভালোবাসার সম্পর্ক, সেই ক্ষমতায়নের জায়গাটি কিভাবে এই জায়গায় গুন্ডামি উচ্ছৃঙ্খলতা চলে গেল, সেটা দায় অবশ্যই হয়তো আমাদেরকে নিতে হবে, কারণ আমরাই এই শিক্ষার্থীদের জন্ম দিয়েছি। আমরাই শিক্ষার্থীদের এই পর্যায়ে নিতে কোনো না কোনো ভাবে ভূমিকা রেখেছি। কারণ যখন মবক্রেসি হচ্ছে, আমরা কি সমস্যার এই যে এত দেখুন, একজন কি বলেছে, প্রধান উপদেষ্টা একবারের জন্য বলেছেন তোমরা পড়তে বসো। কোন শিক্ষক কি বলছি আমরা যে তোমরা ক্লাসে ফিরে যাও, তোমাদের যথেষ্ট হয়েছে, তোমরা এগুলো করতে পারবে না? আমরা করিনি। আমরা ইনিয়ে বিনিয়ে আমরা অনেকবারে, দেখুন মবক্রেসি যখন চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে, আমরা অনবরত বলছি, কিন্তু আহ আপনার সরকার থেকে কি বলছে, বিবৃতি দিচ্ছে যে কঠিন শাস্তি দেওয়া হবে, সেনাবাহিনী কঠিন শাস্তি দেওয়া হবে, কিন্তু কারো বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো শাস্তি দেওয়া হয়েছে? আচ্ছা, এবং এখানে কারা আমি একটু বলি করছে? একটা কথা। এখানে আমি একটা কথা বলছি, আপনি যে নির্দিষ্ট কথাটা বলছেন সেটা খুব ইম্পর্টেন্ট, যে আসলে কোনো আহ, বিচার হচ্ছে না বলে এটা হচ্ছে। কিন্তু আমি আরেকটা কথা বলি, আপনি সরকারের কথা বললাম, আমরা আমরা প্রশাসনের কথা বললাম, যে তাদের ভূমিকা খুবই ন্যাক্কারজনক, এটাও বললাম। কিন্তু আমার কথা হলো কি, যে এই ব্যাপারে আমাদের রাজনৈতিক দলগুলোর যে এক ধরনের চুপ করে থাকার যে মানসিকতা, প্রবণতা, এটাকে আপনি কি বলবেন? দেখুন, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যে কারা মব করছে। এই মব করছে কিন্তু আমরা যারা, এই যে সাধারণ শিক্ষার্থীর ব্যানার থেকে হচ্ছে, এটা তো আসলে কোনো সাধারণ শিক্ষার্থী নয়। এরা এরা স্পষ্টই আপনার ছাত্র সংগঠনের, এরা স্পষ্টতই বেশিরভাগ ক্ষেত্রে শিবিরের ছেলে মেয়ে মব করছে। বা কোথাও কোথাও আপনার বিএনপি হতে পারে, আহ, কোথাও অন্য সংগঠন হতে পারে। এখন এই মবকারীদের কিন্তু আপনার বড় সংগঠন দল আছে। এই জামাতি ইসলামী কিংবা আপনার বিএনপি, তারা কি কখনো বলছে যে শিক্ষার্থীদের মব করা যাবে না এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা
নেওয়া। গত আওয়ামী লীগ সময় কিন্তু আমরা দেখেছি মিডিয়ার সাংবাদিকরা আমরা সবসময় বলেছি যে শেখ হাসিনা আপনার ছাত্রলীগকে সামলান, কিংবা আওয়ামী লীগকে যে আপনার ছাত্রলীগে করছে আমরা, কিন্তু তাদেরকে আমরা বলছি, কিন্তু এখানে কিন্তু আমরা একবার বলছি যে জামাত ইসলামী আপনার সংগঠনের ছেলেরা এগুলো করছে, আপনার সংগঠনের ছেলেদেরকে থামান। এই যে একটা মবক্রেসিকে, কোনো রাজনৈতিক দল কি মবক্রেসির বিরুদ্ধে অবস্থান নিয়েছে? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে প্রেশার দিয়েছে? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ উপাচার্যের সঙ্গে দেখা করেছে যে আমার দলের ছেলেরা মব করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন? বরং উল্টা চিত্র দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখন বিভিন্ন রাজনীতি নেতাদের সঙ্গে দেখা করছেন। এটা কিন্তু কোথাও কখনো হয়নি। আপনার রাজনীতি নেতারা আসবেন উপাচার্যের সঙ্গে দেখা করতে, শিক্ষাবিদদের সঙ্গে দেখা করতে, তাদের সঙ্গে মত বিনিময় কিন্তু করবেন, কিন্তু এটা আহ অনেক বছর ধরে কিন্তু উল্টো হচ্ছে। এবং এটা আমরা এখন দেখছি যে আমাদের উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, তিনি জামাতের আমির সঙ্গে দেখা করেছেন, কিন্তু ওনার দেখা করার কথা কিন্তু শিক্ষা উপদেষ্টার সঙ্গে, প্রধান উপদেষ্টার সঙ্গে, কিংবা নির্বাচন কেন্দ্রিক যদি আপনার আইন শৃঙ্খলা বিষয় নিয়ে খুবই চিন্তিত থাকেন তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে, কিন্তু উনি দেখা করছেন ভিন্ন ভিন্ন তো আপনার ভিন্নভাবে। কারণ ওনার মূল জায়গায় হতে পারে হয়তো ওনার ক্ষমতাটা নিশ্চিত করা হতে পারে। কারণ দেখুন আহ এখন যে বিষয়গুলো, তো এই কেন এগুলোর সঙ্গে আসলে মবক্রেসি যুক্ত? কেন আপনি রাষ্ট্র যেমন মব মব জারি রাখছে, কেন বিশ্ববিদ্যালয়গুলো মবকে জারি রাখছে? একই কথাই, কারণ ক্ষমতায় তাদের থাকতে হবে। খুব ইম্পর্টেন্ট বিষয়টি আমরা, আমার মনে হয় আবারও পুনর্বার আমি এটা মানে দ্বিতীয় দফাও বলতে চাই, এটা আমি আরেকটি টক শোতে বলেছি। দেখুন, চিটাগাং বিশ্ববিদ্যালয়ের খোদ উপাচার্য যখন বলেন তিনি বিশ্বাস করেন না পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে নিপীড়ন করেছে, তখন সেই বিশ্ববিদ্যালয়ে মপকারী যারা শিবির করছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন নৈতিক অবস্থান তার আছে? নিশ্চয়ই না, কারণ তিনি আদর্শগতভাবে কিন্তু সেটি বিশ্বাস করেন না। তো এই যে একটা মব জুড়ে দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামকরণ হাদির নামে যে সিন্ডিকেট থেকে সুপারিশ করা হয় সিনেটের কাছে, এটি কিন্তু কাকতালীয় কোনো ঘটনা নয়। পুরোটা এই যে পুরোটা যে একটা অরাজকতা, সকল কিছু মূলে আছে মুক্তিযুদ্ধকে আক্রমণ এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান। সেখানে শেখ মুজিব রহমানের হল কিংবা তার নাম একটা উপলক্ষ, কিংবা আওয়ামী লীগ ঠেকা একটা উপলক্ষ, কিংবা অমুক ঠেকা একটা উপলক্ষ, কিন্তু মূল জায়গাটি হলো 71-এর মুক্তিযুদ্ধ। এখন যারা খুশি হচ্ছেন যে শেখ মুজিবুর রহমানের নাম বাদ যাবে বা এটা হবে থাকবে না, তাদের আমি যদি মনে করি যে আপনার সেখানে খুশি হওয়ার জায়গা কিন্তু খুব কম। কারণ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা অবস্থান করছে, আজকে শেখ মুজিব, কালকে জিয়া রহমান, পরশুদিন আরেকজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধতে অলরেডি অপমান তো অসম্মান তো সবসময় হচ্ছে, এখন মুক্তিযুদ্ধ পরিচয় কি দিতে চায় না। সুতরাং এগুলো কিন্তু জারি থাকবেই। সুতরাং আজকে শেখ মুজিবকে অসম্মান করা হচ্ছে, তার নামে হল যেটি জেনারেল এরশাদ করেছিলেন, যে দুটো হল পাশাপাশি দুটো হল, এগুলো এরশাদ আমলে হয়েছে, এবং এরশাদ কিন্তু দুই জাতির দুইজন বীরের নামই করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান। তো তাদেরকে আজকে শেখ মুজিবুর রহমানেরকে নামে হলটি বাতিল করার যে সুপারিশ করা হয়েছে, কিন্তু এর মানে এই না যে কয়েকদিন পরে জিয়াউর রহমানের নামটিও এটাও সেটি ঘটতে পারে। সুতরাং বিষয়গুলো কিন্তু একেবারে পুরো স্পষ্ট যে কারা করছে, কারা এর পেছনে আছে। এবং এখন শিক্ষক হিসেবে আমাদের দায় আসলে কতটুকু এই জায়গাটায় পৌঁছানোর ক্ষেত্রে। হ্যাঁ, এখন আমাদেরকে কিন্তু অনেকেই প্রশ্ন করেন এবং অনেকে কিন্তু ইনবক্সে মেসেজ করেন যে আপনাদেরকে কোনো দায় নেই যে শিক্ষার্থীরা এরকম করছে। এখন আমাদের নিশ্চয়ই দায় আছে। এইসব শিক্ষার্থী আমরাই তৈরি করেছি, আমরাই তাদেরকে ক্ষমতায়নের নামে আমরা তাদের ক্ষমতা মানে কি এই বোঝাপড়া তৈরি করার আগেই তারা অধ্যত্ত আচরণ, তারা তাদেরকে তাদের এই ছাত্রত্ব, তারা ছাত্র, তারা এই করবে বা তারা যা খুশি করবে, তারা যে কোনো কিছু বিশ্ববিদ্যালয় বর্ষণ শুনতে বাধ্য হবে। আমরা এর আগে দেখেছি চিটাং বিশ্ববিদ্যালয় ভিসিকে ছাত্র বলছে আমরা আপনাকে বসিয়েছি। এবং সর্বশেষ যে কথাটি, যেটি প্রধান উপদেষ্টা থেকে আপনার আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সবাই বলছেন, ছাত্ররাই আমাকে ক্ষমতায় বসিয়েছে। এই ধরনের ন্যারেটিভস আসলে যে আমাদের কত বড় সর্বনাশ করেছে। হ্যাঁ, এবং সর্বনাশ করছে, এবং রাষ্ট্র এটিকে কিভাবে ওন করে, এবং রাষ্ট্র থেকে বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু বিক্ষিপ্ত কোনো বিচ্ছিন্ন ঘটনা। রাষ্ট্র থেকে বিশ্ববিদ্যালয় সবাই এই ন্যারেটিভসকে ওন করে কিন্তু এই পর্যায়ে এনেছে। আচ্ছা, একটা কথা আপনি কথাটা বললেন, সেটা হলো গিয়ে যে আহ শিক্ষক রাজনীতিকেও আপনি কিন্তু এই সমস্ত ঘটনার জন্য প্রচ্ছন্নভাবে জি। দায়ী করলেন। তো শিক্ষক রাজনীতিতে চলে আসছে, অনেকদিন ধরেই চলে আসছে।
আমরা যখন স্টুডেন্ট ছিলাম অনেক আগে, অনেক বছর আগে, তখন আমরা কিন্তু শিক্ষক রাজনীতি একভাবে দেখতাম। এতটা তীব্র হয়তো বা ছিল না, কিন্তু মোটামুটি কিন্তু একটা ছিল। তো শিক্ষক রাজনীতি মানে থাকাটা কি আপনার কাছে মনে হয় ঠিক না, নাকি এটা অস্বাভাবিক কিছু? দেখুন, আমি তো প্রত্যেক মানুষের রাজনৈতিক, মানে মানুষ মাত্রই তো পলিটিক্যাল এন্টিটি। হ্যাঁ, এখন 73 অধ্যাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলো চলে, বিশেষ করে 4টি বিশ্ববিদ্যালয়, ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গুলো 73 অধ্যাদেশে, বিশেষ অধ্যাদেশে পরিচালিত হয়। সেখানে কিন্তু অধ্যাদেশ অনুযায়ী শিক্ষক রাজনীতির আপনার বিধান রয়েছে, বিধান বলবো না, এটা করা যায় আপনার। কিন্তু এখন কথা হলো, শিক্ষক রাজনীতি যেভাবে চর্চিত হয়েছে, আমি কিন্তু বলছি যে প্যাটার্নে চর্চিত হয়ে আসছে সেটির বিরুদ্ধে, শিক্ষক রাজনীতি নয়। স্পষ্ট করছি যে এখন এই যে গত ধরেন 30 বা 40 বছর ধরে বাংলাদেশের শিক্ষক রাজনীতিগুলো আস্তে 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 কিভাবে আপনার ক্ষমতাসীন দলের সেবকে পরিণত হওয়ার একটা চেষ্টা আমরা দেখেছি। যে তারা শিক্ষক রাজনীতির মূল উদ্দেশ্য থেকে অনেকটাই সরে গিয়ে, শিক্ষক রাজনীতির একটা মূল জায়গা হলো শিক্ষকদের ট্রেড ইউনিয়ন আসলে। হ্যাঁ, শিক্ষকদের দাবি দেওয়া, শিক্ষকদের ট্রেড ইউনিয়ন হলো শিক্ষক সমিতি, শিক্ষক রাজনীতির জায়গা। কিন্তু সেটি আমরা দেখেছি আস্তে আস্তে সেটি জাতীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাত্ম হয়েছে, এবং আস্তে আস্তে কিভাবে যারা দলীয় শিক্ষকের বাইরে দলীয় শিক্ষক হিসেবে নিজেদের পরিচয় তৈরি করেছেন এবং আস্তে আস্তে ক্ষমতার সেবক হয়ে উঠেছেন, এবং সেটা ধরন ধারণ কিন্তু আহ, মানে এই 5ই আগস্টের পরে যে পরিবর্তিত হয়েছে তা না, আরো বেশি পরিমাণ হয়েছে। এবং যার ফলশ্রুতিতে দেখুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, পৃথিবীতে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্ব হলো যে একটি বিশ্ববিদ্যালয় একটি রাষ্ট্রে জন্ম দিয়েছে। এই গর্বটি পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় নেই। রাষ্ট্রের পরেই বেশিরভাগ বিশ্ববিদ্যালয় হয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় যখন মুক্তিযুদ্ধ হারিয়ে যায়, তখন বলতে হবে বাংলাদেশ রাষ্ট্রটির ভবিষ্যতে আসলে খুব অন্ধকার। কারণ এখানে শেখ মুজিব কিন্তু ব্যক্তি নয়, শেখ মুজিব কিন্তু আপনার মুক্তিযুদ্ধের নেতা। শেখ মুজিবের নামেই মুক্তিযুদ্ধ হয়েছে, শেখ মুজিবের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। সুতরাং সেখানে যদি শেখ মুজিব আপনার হেরে যায় বা তাকে বিলুপ্ত করার একটা চেষ্টা করা হয় সেখান থেকে, তাহলে মুক্তিযুদ্ধ হারিয়ে যায়। যে বিশ্ববিদ্যালয় আসলে মুক্তিযুদ্ধের জন্ম দেয়, একটা দেশের জন্ম দেয়, সেই বিশ্ববিদ্যালয় থেকে যদি মুক্তিযুদ্ধের ইতিহাস আহ আপনার আহ বিলীন করার চেষ্টা করা, তাহলে বুঝতে হবে যে একটা মানে বিশ্ববিদ্যালয়গুলো কোন জায়গায় চলে যাচ্ছে আসলে। দেখুন, এখন আমি যখন এই ঘটনাগুলো হচ্ছে, আমি যখন অনেকের সঙ্গে কথা বলেছি, সিন্ডিকেট সদস্যদের সঙ্গে, দু এক চারজন, ওনারা কিন্তু বলছেন যে আহ, এখানে প্রতিবাদ হয়েছে, আহ, কিন্তু এখানে একটা বলছে আমরা চাপই আছে। কারা চাপ দিচ্ছে? হ্যাঁ, প্রশাসন বলছে তারা চাপই আছেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রশাসন কি আসলে চাপকে কি অজুহাত হিসেবে দেখাতে পারেন? ঢাকা বিশ্ববিদ্যালয়টা বিশ্ববিদ্যালয় যার বয়স 100-র অধিক, তারা কি আসলে চাপের কারণে এটা করেছেন? এই ধরনের মানে এই ধরনের বৈশিষ্ট্য, আহ এই ধরনের কারণ দেখাতে পারেন? কারণ বিশ্ববিদ্যালয় অনেক বড় একটা ধারণা। বিশ্ববিদ্যালয়ের কাজই হলো ক্ষমতা চর্চার বিপরীতে দাঁড়ানো। বিশ্ববিদ্যালয়ের কাজ হলো, পৃথিবীতে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় হয়েছে হয়েছে আপনার চার্চের আহ আহ, বি- আহ, সমালোচনা করে, রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের সমালোচনা করে, এবং বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা বড় জায়গা হলো প্রতিষ্ঠানের যে ক্ষমতা চর্চা, সেটি বিরোধিতা করা। কিন্তু আমরা যেটা দেখছি সেটি হলো, এভাবে যদি চলতে থাকে, দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তো অনেক আগে পরিবর্তন হয়েছে। আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তো হিন্দু নামগুলো আগেই বাতিল হয়েছে, অমুক বিশ্ববিদ্যালয় থেকে তো মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু আগেই বাতিল হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন হচ্ছে না? সুতরাং দেখুন আঘাতটা কোথায়। হিন্দু নাম পরিবর্তিত হয়েছে, মুক্তিযুদ্ধের বিষয়গুলো বাদ হয়েছে, শেখ মুজিবের নাম বাদ হয়েছে, তার মানেই বোঝা যাচ্ছে যে এর মূল জায়গাটি হলো একেবারে একটা বড় ধরনের ধর্মীয় উন্মাদনা এবং মুক্তিযুদ্ধ, এই দুটো বিষয় এখানে কাজ করছে। তাহলে আসলে বিশ্ববিদ্যালয়গুলো কোন জায়গায় যাচ্ছে আদর্শিকভাবে? তো এগুলো তো সিদ্ধান্ত, শুধু সিদ্ধান্ত না, এই বিষয়গুলো শিক্ষককে মারা, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সুপারিশ, এগুলো কিন্তু বিচ্ছিন্ন বিষয় নয়। এগুলোর সঙ্গে আসলে বড় ধরনের, দেখুন টেক্সট বুকে কি হচ্ছে, টেক্সট বুক থেকে কিন্তু অনেক কিছু বাদ দেওয়া হচ্ছে, বঙ্গবন্ধুর শব্দ বাদ দেওয়া হচ্ছে। হঠাৎ করে বলা হচ্ছে যে 66 থেকে 71-এর মধ্যে কোথাও বঙ্গবন্ধু নেই, এবং হঠাৎ করে 7ই মার্চে জিয়া রহমানের ভাষণের সময় এসেছে যে বঙ্গবন্ধুর নামে তিনি ভাষণটি দিয়েছেন বা এরকম কিছু, বা বঙ্গবন্ধুর নাম উল্লেখ করে ভাষণটি দিয়েছেন, এমন ভাবে দিয়েছেন। তো তখন মনে হবে বঙ্গবন্ধু কে? এর আগে তো বঙ্গবন্ধু নাই।
সুতরাং দেখুন, এই যে রাষ্ট্র কি করছে, টেক্সট বুকে যেভাবে সবকিছু বাদ করেছে, আওয়ামী লীগ তাদের মতো করে মুক্তিযুদ্ধকে সাজিয়েছে, তাদের পকেটে নিয়ে গিয়েছিল, কিন্তু জনগণের যে মুক্তিযুদ্ধ আমার, যখন আপনি মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের দিকে ঠেলে দিবেন, তখন কিন্তু আওয়ামী লীগের বয়ানকে আপনি পুনরুৎপাদন করছেন। কারণ আপনি আওয়ামী লীগ ন্যারেটিভ বাতিল করতে গিয়ে যখন আপনি পুরো মুক্তিযুদ্ধকে বাতিল করে দিচ্ছেন, হ্যাঁ, তাহলে আপনি যে আওয়ামী লীগ যেটা ক্রেডিট নিয়েছিল সেটাকে আপনি ধরছেন যে তাইলে আমি এটা নিব না। কিন্তু আপনি তো জনগণের কাছে সেই মুক্তিযুদ্ধকে পৌঁছাতে পারেননি। মুজিব কিন্তু আওয়ামী লীগের না, শেখ মুজিব এদেশের মানুষের, কারণ মুজিবের নেতৃত্বেই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে। সুতরাং আপনার ইতিহাস, ইতিহাসের উপর দাঁড়িয়ে ইতিহাসকে অস্বীকার করে কোনো জ্ঞান চর্চা তো দূরে করা, কোনো বিশ্ববিদ্যালয়ে তো আসলে টিকে থাকার কথা না। সুতরাং যে পদক্ষেপগুলো নিচ্ছে, শিক্ষক হিসাবে অবশ্যই আমি আমার প্রতিবাদ তো অবশ্যই জানিয়ে গেলাম, এর পাশাপাশি যে সম্ভাবনাগুলো আসলে এই সম্ভাবনাগুলো আসলে যে যে আরো কিছু ঘটার সম্ভাবনা আছে, সেগুলো আসলে ভয়াবহ একটা আমি মনে করি যে বিপদের দিকেই নিয়ে যাচ্ছে। এই সম্ভাবনা কিন্তু সুফল বা আপনার সফল বা পজিটিভ সম্ভাবনা নয়। এগুলো ঘটার যে সম্ভাবনা আছে, সেগুলো আসলে একটা শিক্ষা ব্যবস্থা কেন, আমি বলবো যে পুরোটা একটা একটা পুরো প্রতিষ্ঠানকে অনৈতিহাসিক, একটা দেশকে অনৈতিহাসিকের দিকে নিয়ে যাচ্ছে। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জুবাইর নাসরিন। আপনি বিভিন্ন বিষয়ে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, ছাত্রদের যে মন মানসিকতা এবং শিক্ষকদের যে অবস্থান এই ছাত্রদের সঙ্গে তো এগুলো নিয়ে আপনার যে মতামত, আমার মনে হয় আমার দর্শকরা নিশ্চয়ই এগুলি বিবেচনা করবেন। আমি কেবল একটা কথাই বলতে চাই যে প্রিয় দর্শক, যে যদি শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা যদি শিক্ষা প্রতিষ্ঠানের মতো চলতে না দেওয়া হয়, এটাকে যদি রাজনীতির একটা চারণভূমি তৈরি করা হয়, পরিণত করা হয়, সেটা যে যার কারণে হোক, প্রশাসনের কারণে হোক, শিক্ষকের আশকারার কারণে হোক, অথবা শিক্ষকদের অসহায়ত্বের কারণে হোক, অথবা কিছু ছাত্র নামধারীদের উন্মত্ততার কারণে হোক। সম্মানিত দর্শক, ভোটের সময় যত এগিয়ে আসছে এবং যারা বিশ্বাস করছেন যে ভোট হবে, তাদের সকলেরই প্রশ্ন যে এই ভোটের ময়দানে আওয়ামী লীগ এবং তাদের যারা সহযোগী লোকজন রয়েছেন, প্রায় অর্ধেক ভোটার, যাদের মনের মতো প্রার্থীদেরকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, তারা আসলে কাকে ভোট দেবে? বিএনপিকে, এনসিপিকে, নাকি জামাতকে? এটা হলো এক। 2 নম্বর হলো কেন তারা ভোট কেন্দ্রে যাবে? এখানে স্পষ্টতই আওয়ামী লীগের সভানেত্রী এবং দলের যারা নেতাকর্মী রয়েছেন শীর্ষ পর্যায়ের, তারা ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগকে যদি ভোটের বাইরে রাখা হয়, তাহলে এই ভোট নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন, তারা কোনো অবস্থাতেই ভোট কেন্দ্রে যাবেন না ভোট দেওয়ার জন্যে। তো এটা যদি হয়, তাহলে একটা ভয়াবহ বিপর্যয়ের কারণ ঘটাবে। এর কারণ হলো যে আমাদের দেশে এখন যেভাবে নির্বাচন হয়েছে, গত কয়েকটি নির্বাচনে, সেখানে ভোট কেন্দ্রে ভোটারের যে উপস্থিতি, এটা একটা বিরাট সমস্যা। আওয়ামী লীগ একছত্রভাবে তাদের সকল রাষ্ট্রীয় ক্ষমতা তারা প্রয়োগ করার পরেও 10%, 15%, 20%, মানে এক একটা নির্বাচনী এলাকাতে এক এক রকম ঘটনা, এবং কোনো কোনো জায়গাতে এমনও হয়েছে যে শতকরা 5 ভাগ ভোটারও ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি বিগত 3টি নির্বাচনে। আবার কোনো কোনো কেন্দ্রে 70% ভোটার উপস্থিত হয়েছে, যেখানে আসলে শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল এবং হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তো সেক্ষেত্রে সামনের যে নির্বাচন, এটিকে যদি প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে শো করা না যায় ভোটারদের কাছে, এখানে সেই 5%, 10%, 11%, 12% এরকমই হবে, এর বেশি হবে না। আর কিছু কিছু জায়গাতে হয়তো 80% হয়ে যেতে পারে, যেখানে আসলে ভোটের মাঠটা ইতিমধ্যে জমজমাট হয়ে পড়েছে। তো সমস্যাটা কোথায়? অতীতে আওয়ামী লীগ যেটা করেছিল সেটা হলো তাদের অনুগত প্রশাসন ছিল, মিডিয়া ছিল,
এবং তারা ওই মুহূর্তে ভারত, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন কাউকেই পাত্তা দেয়নি। ফলে তার ইচ্ছামতো ব্যালট বাক্স ভরেছে, ইচ্ছামতো রাতে ভোট করেছে, ইচ্ছামতো বিনা ভোট করেছে, ইচ্ছামতো রেজাল্ট ঘোষণা করেছে এবং সবাইকে সেটা মেনে নিতে হয়েছে। কিন্তু এবার তো এটা 1% সম্ভব নয়। এটা করার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন সেখানে ভোটটা বন্ধ করে দেবে। তাহলে ভোটারের উপস্থিতিটা যদি নিশ্চিত করতে হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোটারদেরকে আনতেই হবে মাঠে। এটি এত কঠিন একটা বিষয় যে হিমালয়ের যে পর্বতমালা, সেটিকে যদি কাঁধে এনে বা ঠেলে, গুতিয়ে, ধাক্কা দিয়ে আপনার বাড়ির পাশে আনার কেউ চেষ্টা করে, ওটা যেভাবে কঠিন, একইভাবে এই ভোটের ময়দানে আওয়ামী লীগের যে 50% ভোটার আছে, তাদেরকে ছলে বলে কৌশলে ভয় দেখিয়ে, টেনে হিসড়ে, প্রলোভন দেখিয়ে, হোয়াট এভার মেবি, আপনি যেটাই বলেন না কেন, ভোট কেন্দ্রে আনা ওই রকম কঠিন একটা বিষয়। এটা হলো আমার ব্যক্তিগত অভিমত। 2 নম্বর হলো যে আওয়ামী লীগ যদি এই নির্বাচনে কৌশল করতে চায়, মানে খেলতে চায় প্রার্থীদেরকে নিয়ে, তাহলে যেটা হবে সেটা হলো তারা সেই একটা জায়গাতে জামাতের ময়দানে উপস্থিত হবে, যেখানে তারা কৌশল মনে করবে যে আমাদের প্রার্থী স্ট্রং, আর অন্য জায়গায় তারা বিএনপির প্রার্থীর পক্ষে নামবে, জনসংখ্যা বড় হবে এবং প্রার্থীদেরকে মাথায় তুলে নাচবে, মনে হচ্ছে যে প্রার্থী তারা জিতে গেছে। কিন্তু শেষমেশ তারা ভোট দিতে আসবে না, যাবে না, বা ভোট কেন্দ্রে ঢুকে তারা ব্যালট পেপার নষ্ট করবে এমনভাবে। তাতে কি হলো যে সবাই একটা ইমেজে রইল, ভোটের দিন পর্যন্ত প্রচুর ভোটার উপস্থিত হয়েছে, আওয়ামী লীগের সব লোক ভোট কেন্দ্রে এসেছে, কিন্তু শেষমেশ তারা ভোট দেয়নি, হা ভোটের জায়গায় না ভোট দিয়েছে, না ভোটের জায়গায় হা ভোট দিয়েছে, আর প্রার্থীকে এমন সিল মেরেছে প্রতীকের উপর যেখানে ভোটটা নষ্ট হয়ে যায়। তাহলে কি হবে বলেন? এরকম একটা অবস্থাতে কি হবে? দিন শেষে দেখা গেল যে সবাই এটা মারাত্মক বিপদে মানে ফেলবে। নির্বাচন যারা অনুষ্ঠান করছে তারা দেখলো যে ইলেকশন কেন্দ্রে প্রচুর ভোটার, ভোট কেন্দ্রে গেল, তারা ধরে নিল 60%, 50% ভোটার কালেকশন হয়েছে, অতএব সিল পিটানোর দরকার নেই। কিন্তু দিন শেষে গুনে গুনে দেখা গেল 5%, 6%। তখন নিজের গালে চড়, থাপ্পড়, কিল, ঘুষি মারা ছাড়া তাদের আর কিছু করার থাকবে না। এই গেল দ্বিতীয় অপশন। এবং এই কাজগুলো করা কিন্তু এত সোজা না। আওয়ামী লীগের যে চাণক্য নীতি, সেই চাণক্য নীতি যদি পরিপূর্ণ বাস্তবায়ন তারা ঘটাতে পারে, তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র এটা ঘটানো সম্ভব। থার্ড যে অপশন, সে অপশন হলো এলাকার যারা প্রার্থী তারা আসলে সত্যিকার অর্থেই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করতে পারলো তাদের ম্যাগনেটিক নেতৃত্ব দ্বারা, তারপরে তাদের বক্তব্য দ্বারা এবং তাদের নানা রকম কর্মকাণ্ড দ্বারা আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা উদ্বুদ্ধ হলেন এবং আওয়ামী লীগের ভোটারদের জন্য একটা নিরাপদ জোন, সেফ জোন সংশ্লিষ্ট ইলেকশন কমিশন, প্রশাসন সবাই মানে সেখানে উন্মুক্ত করে দিল যে এখানে যাদের বিরুদ্ধে মামলা আছে, তারপর যারা চিহ্নিত সন্ত্রাসী অপরাধী, তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের লোক তারা যদি ভোটের ময়দানে আসেন তাদেরকে সম্মান জানানো হবে, এমনকি তাদেরকে মঞ্চেও নিয়ে বসানো হবে। এবং এটি যদি শান্তিপূর্ণভাবে করা হয় তাহলে আওয়ামী লীগের যে রাজনীতি এটি খুবই কঠিন হয়ে যাবে আগামীর দিনগুলোতে। এবং সেক্ষেত্রে যারা যোগ্য প্রার্থী তারা এখানে লাভবান হবে। 4 নম্বরে যেটা মনে হচ্ছে সেটা হলো যে আওয়ামী লীগের কিছু লোক গেল, ভোট দিতে গেল এবং তারা প্রার্থীদের এবং রাজনৈতিক দলগুলোর যে গত সেই 17 মাসের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে যদি তারা বিবেচনায় নেয় এবং সেই অনুযায়ী যদি তারা ভোট দিতে চায়, তাহলে বিএনপির কপাল খারাপ। এক্ষেত্রে জামাত, এমনকি এনসিপি, এমনকি চরমোনাই যারা প্রার্থী আছেন তাদের কপাল খুলে যাবে। এর কারণ হলো এই দলগুলো জাতীয় পর্যায়ে, যেমন জামাত জাতীয় পর্যায়ে আওয়ামী লীগকে হিট অ্যান্ড হার্ট করে তেমন কোনো
কাজ করেনি। তারপর যে সকল মব হয়েছে সেগুলো মব হয়েছে, সেই মবের জন্য পরোক্ষভাবে জামাতকে দায়ী করা হয়, কিন্তু প্রত্যক্ষভাবে এর সঙ্গে জামাত ছিল এটা লোকজন দেখেনি। কিন্তু সে তুলনায় পথে ঘাটে মাঠে হাটে বাজারে যদি মবের হিসাব করা হয়, কারা বেশি মব করেছে, কারা চাঁদাবাজি করেছে, কারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা করেছে, মামলা দিয়েছে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে ইত্যাদি, যে পথে প্রান্তরে যে ডাটাগুলো তথ্যগুলো আছে, এগুলো যদি ভোটাররা বিবেচনা করেন সেক্ষেত্রে মানে একটি বিশেষ দলের কপাল পোড়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আবার অন্যদিকে মানুষের মন তো নরম হয়ে যায়। তো মানুষের মনকে নরম করার যে জামাতি কৌশল রয়েছে, সেই কৌশল যদি তারা কাজে লাগায়, তারপরে ভালো ব্যবহার করে, তাদেরকে আশ্বাস দেয়, ভরসা দেয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা ভোটার তারা যদি ভোট দিতে চান, ভোটের ময়দানে রীতিমতো বিপ্লব হয়ে যাবে। এটাকে যারা ম্যাটিকুলাস ডিজাইন বলবেন বা অন্য কোনো কিছু বলবেন, এতে লাভ হবে না। মূল ব্যাপার হলো যে এই বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যারা মামলা করেছেন, এই মামলার বাদী কারা, কয়জন আছে জামাতের লোক মামলা করেছেন, কয়জন বিএনপির লোক, কয়জন এনসিপির লোক, খুঁজে দেখেন, সে অনুযায়ী ফলাফল হবে। এখানে শেখ হাসিনা উনি যতই বলে দিন না কেন, ভারত যতই বিএনপিকে ফেভার করার চেষ্টা করুন, তারপর যাকে বলা হয় প্রশাসন বিএনপির ব্যাপারে যতই ঝুঁকে থাকুক না কেন, এখানে যদি মানে শক্তি প্রয়োগ করে, প্রশাসনিক শক্তি প্রয়োগ করে ব্যালট বাক্স না ভরা হয় এবং এখানে যদি যাকে বলা হয় একটি ভুয়া রেজাল্ট শিট তৈরি করা না হয় প্রশাসনের তত্ত্বাবধানে, কিংবা এখানে যদি সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করে একটা ঘোষণা দিয়ে দেয়, এই কাজগুলো যদি না হয়, সেক্ষেত্রে ভোটের মাঠের যে চালচিত্র, সেই চালচিত্রে আজকের দিন পর্যন্ত বেশিরভাগ সিটে জামাতের প্রার্থী এগিয়ে থাকবে। এবং বিভিন্ন এলাকাতে যারা ইসলামপন্থী রয়েছেন, যারা মহিলা ভোটার আছেন এবং যারা এই বছর তরুণ প্রজন্মের ভোটার হয়েছেন, তারা যে আসলে শেষ মুহূর্তে কি করবে এটা বলা যাচ্ছে না। তা আমরা আলোচনার শুরুতে আবার চলে আসি, যেটা বলছিলাম যে আওয়ামী লীগের ভোট মানে কোন দিকে যাবে বা আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবে। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে গত 17 মাসে বিভিন্ন এলাকাতে তারা যাদের দ্বারা জুলুমের শিকার হয়েছে, অত্যাচারিত হয়েছে, যে সকল চাঁদাবাজ চিহ্নিত সন্ত্রাসী তাদের বাড়িঘর লুটপাট করেছে এবং এলাকাতে দাপিয়ে বেড়াচ্ছে, তাদেরকে আওয়ামী লীগের লোকজন ভোট দেবে না। আওয়ামী লীগের লোকজন যদি জোর করে তাদেরকে আনা হয়, এমনকি বুথের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রেও ফলাফল খুব ভালো আসবে না, খুব খারাপ আসবে। আবার দ্বিতীয়ত যেটা আছে সেক্ষেত্রে হলো যে আওয়ামী লীগ এই মুহূর্তে কেন ভোট দেবে না। প্রথমত হলো দল মাঠে নেই, তাদের নেত্রী দেশের বাইরে, এবং এই প্রথমবারের মতো ব্যালট পেপারে নৌকা নেই। এটি যে কোনো আওয়ামী লীগের লোকজনের জন্য অবমাননাকর। ফলে তাদের যদি মানে পিত্তি থাকে, আমরা বলি না যে লাশ শরম থাকে তোর পিত্তি নেই, তো পিত্ত থাকে বা পিত্তি থাকে, তাদের যদি ন্যূনতম চেতনাবোধ থাকে, মর্মবোধ থাকে, মানবিক বোধ থাকে, তাহলে এটাকে তারা একটা অপমান হিসেবে মনে করবে, এই জন্য তারা ভোট দেবে না। আবার উল্টোটা হতে পারে, কেন ভোট দেবে? এখানে 1 নম্বর হতে পারে যে তারা মনে করতে পারে যে আসলে আওয়ামী লীগ খারাপ করেছে, এই জায়গা থেকে তাদের বের হয়ে আসতে হবে, শেখ হাসিনা ভালো কাজ করেনি, এই বোধ যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আসে, তারা ভোট দিতে পারে। আরেকটা দিতে পারে, সেটা হলো যে যেভাবে অতীতের সংখ্যালঘু সম্প্রদায়দেরকে জিম্মি করে ভয় দেখিয়ে মানুষ ভোট আদায় করেছে, ঠিক এইবারও একই কায়দায় সেই ব্যবস্থা করা যেতে পারে। তাদেরকে ভয় দেখানো হতে পারে এবং সেইটা ভয় দেখিয়ে আসলে আওয়ামী লীগের যদি সেই নিজেদের ভোট 30%, অন্যান্য মিলিয়ে আরও 15%, 50% ভোটের
একটা অংশ আনার চেষ্টা করা হতে পারে ভয় দেখে, কিন্তু এটা ভালো ফলাফল আনবে না। এটা হয়তো 2% 3% লোকের জোরাজুরি করে আনা যেতে পারে, কিন্তু বদনাম ছড়িয়ে পড়বে, সিরিয়াস বদনাম ছড়িয়ে পড়বে। এবং আজকের দিন পর্যন্ত ভোটের যে মাঠ, সেই মাঠে জোরাজুরি করার কোনো স্কোপ নেই। এখানে নেতাকর্মীদের মধ্যে, প্রার্থীদের মধ্যে উত্তেজনা আছে, প্রতিযোগিতা আছে, কিন্তু ভোটারদেরকে ভয় ভীতি দেখানোর মতো অবস্থা বর্তমান প্রশাসনের ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আমাদের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের রাষ্ট্র, আমাদের কূটনীতি, আমাদের রাষ্ট্রীয় নীতি এবং আমাদের যে ভবিষ্যৎ সরকার অথবা বর্তমান সরকার, সব কিছুর সম্ভাবনা এবং সব কিছুর বিপদ বিপত্তি একই বিন্দুতে এসে এই মুহূর্তে যেভাবে দাঁড়িয়েছে, তার ফলে রাজনীতির যে বাঁক, টার্ন, এটি যে কোনো দিকে চলে যেতে পারে। দেখুন তো, একবার একটু চিন্তা করুন তো, যে বাংলাদেশে ওসমান হাদি যেভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন, এটা কি আপনার চিন্তার মধ্যে ছিল? এক ওসমান হাদির হত্যাকাণ্ডের ফলে পুরো রাজনীতি কীভাবে একটা টার্নিং পয়েন্টে চলে গেল। প্রথমে এটা মনে করলাম একটা নিছক হত্যাকাণ্ড, পরবর্তী দেখা গেল যে এর পিছনে একটা বিরাট জ্ঞান কাজ করছে, এবং এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মানুষের আবেগ যেভাবে জাগ্রত হলো, বা যেভাবে মানুষের আবেগকে জাগিয়ে তোলা হলো, তার প্রেক্ষিতে বিএনপির জন্য রাজনীতি করাটাই ঝুঁকিপূর্ণ হয়ে গেল। এবং বিএনপি ভাবলো, বুঝতে পারলো যে তারেক রহমান সাহেবের উপস্থিতি ছাড়া কোনো অবস্থাতেই এই যে হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা সামাল দেওয়া সম্ভব নয়। বিএনপি ব্যাকফুটেজে চলে যাচ্ছিল। সেখান থেকে সামনের সারিতে আসার জন্য জনাব তারেক রহমান সাহেব দেশে আসলেন। দেশে আসার পর তার আম্মা ইন্তেকাল করলেন। এই দুটো ঘটনা আবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হাদি হত্যাকাণ্ডের পরে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটাকে রিভার্স করে দিল, এবং পুরো পরিবেশ পরিস্থিতি জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপির পক্ষে চলে গেল। এবং 25 তারিখ থেকে আজকে 10 তারিখ পর্যন্ত পুরো ঘটনা একটার পর একটা বিএনপির পক্ষে যাচ্ছিল। কিন্তু বিএনপির প্রতিপক্ষ যারা আছে, তারা তো বসে নেই, তারা তাদের মতো সেই একটার পর একটা প্রোগ্রাম করে যাচ্ছে। এবং তারা এই গত 17 মাসে যে দাবার চাল দিতে অভ্যস্ত হয়ে পড়েছে, তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে যেভাবে তারা একটার পর একটা সফলতার মুখ দেখেছে, যেভাবে গুপ্ত থেকে নিজের পরিচয় গোপন করে তারা আওয়ামী লীগের 12টা বাজিয়ে দিয়েছে, যেভাবে গুপ্ত থেকে তারা বিএনপির 12টা বাজিয়ে দিয়েছে, যেভাবে গুপ্ত থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা পেট্রোনাইজ করে যাচ্ছে, যেভাবে গুপ্ত থেকে রাষ্ট্রের বিভিন্ন বিভাগ, অনুবিভাগ এবং রাষ্ট্রের বাইরে যে সকল শক্তিশালী চক্র রয়েছে, তাদের সঙ্গে কোনো রকম পরিচয় প্রকাশ না করে কেবলই মাত্র গুপ্তভাবে তারা যে সংযোগ স্থাপন করছে এবং যে শক্তি তারা অর্জন করে ফেলেছে, আপনি যদি তুলনা করেন বিএনপির সঙ্গে কিংবা আওয়ামী লীগের সঙ্গে, সেই তুলনায় আওয়ামী লীগ এবং বিএনপির এই যে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিটি, দক্ষিণপন্থী শক্তিটি, তাদের কাছে আওয়ামী লীগ বিএনপি রীতিমতো শিশু, অবোধ শিশু। তো এই যে এখন বিএনপি রাজনীতির ময়দানে 15 দিন ধরে তাদের যে দাপট, সেই দাপট নিয়ে জনাব তারেক রহমান সাহেব বগুড়া যাচ্ছিলেন। তো তিনি যদি বগুড়া যেতে পারতেন বা যেতেন, তার যাওয়ার দরকার ছিল না, প্রথমত তার যাওয়ার দরকার ছিল না, কিন্তু যেহেতু তিনি যাচ্ছেন বা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তখন এটাকে সেলিব্রেট করার জন্য ঢাকা থেকে বগুড়া পর্যন্ত যা কিছু হতো যাওয়া এবং আসার পথে, সেটা আগামী আরও 7 দিন পুরো পরিস্থিতি বিএনপির পক্ষে থাকতো, এবং সবাই শুধু ইয়া বিএনপি, ইয়া বিএনপি, বিএনপি ছাড়া কিচ্ছু না, এই কথাই বলতো। রাস্তার দুই পাশে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার গেট, হাজার হাজার গাড়ির বহর, সব কিছু নিয়ে বিএনপি যে মহড়া দিত, ওই সমপর্যায়ের মহড়া বিএনপি যারা প্রতিপক্ষ, তাদের দেওয়া তো সম্ভব ছিলই না, বরং ওই মহড়া
যদি তাদের প্রতিপক্ষকে দেখতে হতো নিজের চোখ দিয়ে, এবং ওই মহড়ার স্লোগানগুলো তাদের যদি নিজেদের কান দিয়ে শুনতে হতো, তো এটা যে তাদের জন্য কত কষ্টের ছিল, কত বেদনার ছিল, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ফলে তারা কি করলো, ছোট্ট একটা সুইচ চেপে দিল। নো সাউন্ড, নো হাউ, নো কাউ, জাস্ট পুশে সুইচ। সঙ্গে সঙ্গে বগুড়া যাওয়া বন্ধ হয়ে গেল। এখন তো বিএনপি যারা লোকজন হায় হায়, এটা কেন হলো, ওটা কেন হলো। নির্বাচনের এই সময়টিতে নির্বাচনে বিধি ভঙ্গ করে জনাব তারেক রহমান সাহেব যদি যান, বগুড়াতে যান, তাহলে এটি নিয়ে মামলা হবে, আইনগত জটিলতা হবে। কাজে তিনি যেতে পারছেন না, নির্বাচন কমিশন নিষেধ করে দিয়েছে। ভালো কথা, তিনি আইন মান্য করছেন। কিন্তু এই সিদ্ধান্তটা যদি তিনি আগে নিতে পারতেন, এবং যদি ঘটনা এইরকমই হবে তার যদি একটা ধারণা থাকতো, তাহলে এই বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো না। দ্বিতীয়ত, এখনও তিনি যে কাজকর্মগুলো করে যাচ্ছেন, বিএনপির যারা লোকজন আছেন তারা করাচ্ছেন বা তিনি করছেন, এগুলো প্রতিপক্ষকে যথেষ্ট সুযোগ করে দিচ্ছে। মানে দিস নট দ্য টাইম ফর সেলিব্রেশন। মানে একটা সিনেমা দেখছিলাম, হিন্দি সিনেমা, অসাধারণ একটা হিন্দি সিনেমা। সেটা হলো বিখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তো তার সাথে গণ্ডগোল একজন ভিলেনের। তো ভিলেনেরকে বেশ কয়েকবার আক্রমণ করেছে, মারধর করেছে নাসিরুদ্দিন শাহ। তো ভিলেন খুব রেগে গেছে, এবং সে শেষ পর্যন্ত কী করলো, অনেক কসরত করে নাসিরুদ্দিন শাহের বেডরুমে ঢুকে গেল। তো বেডরুমে ঢুকে সেই নাসিরুদ্দিন শাহের সামনে পিস্তল উঠিয়ে 1 ঘন্টা গালাগালি করলো। তুই আমাকে এটা করেছিস, ওটা করেছিস, আজ থেকে মেরে ফেলবো, তোর শেষ ইচ্ছা কী আছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা সিনেমায় যাওয়া হয়। তো এরই একটা ফাঁকে নাসিরুদ্দিন শাহ, তার পাশে পিস্তল ছিল, সেই পিস্তল দিয়ে জাস্ট একটা শ্যুট করে ভিলেনকে মেরে ফেললো। তারপর শেষে ইংরেজিতে যেটা বললো, স্টুপিড, তুই যে সময়টাতে কথা বলছিলি সেটা আসলে কথা বলার সময় নয়, এটা হলো গুলি চালানোর সময়। তো তুই যে ভুল করেছিস, আমি সেই ভুল করছি না বা করিনি, যার জন্য এনজয় ইওর টাইম, তুই মরে যা এবং কবরে গিয়ে তোর সময়টা উপভোগ কর। তো সেই ক্ষেত্রে বিএনপির জন্য এখন যে সময়টা, এই সময়টা আনুষ্ঠানিকতার সময় নয়, অপ্রয়োজনীয় কোনো সময় নয়। তার প্রত্যেকটা মুহূর্ত সে, অর্থাৎ তারেক রহমান সাহেব এবং তার নেতাকর্মীরা নির্বাচনের কর্মকাণ্ডে যত ব্যস্ত থাকবেন, এবং তারেক রহমান সাহেব যতটা লোকচক্ষুর অন্তরালে থাকবেন, তানহাই থাকবেন, একাকী থাকবেন, তত তার জন্য ভালো হবে। কোনো অনাহত গেস্টকে তিনি সাক্ষাৎকার না দিয়ে, বরং তার যে বিষয় দরকার, যাদের সাথে আলোচনা তার দরকার, যাদের বুদ্ধি দরকার, পরামর্শ দরকার, তো তাদের সঙ্গে তিনি কথা বলতে পারেন, তাদেরকে দাওয়াত দিতে পারেন। এমনকি কিছু কিছু জায়গা আছে তিনি নিজে গোপনে তাদের সঙ্গে গিয়ে দেখা করতে পারেন, আলোচনা করতে পারেন। এটা তার প্রধানমন্ত্রী হওয়ার পথে অনেক অনেক সাহায্য করবে। কিন্তু তিনি মঞ্চে বসে আছেন, অসংখ্য মানুষ আসছে, সবাই বক্তব্য দিচ্ছে, 4 ঘন্টা 5 ঘন্টা চলে যাচ্ছে। 5 স্টার হোটেলে তিনি বহু মানুষের সাথে হ্যান্ডশেক করছেন। ইট লুকস গুড, দেখতে খুব ভালো লাগে, এবং এটা প্রয়োজন, তবে এখন নয়। যদি কেউ প্রধানমন্ত্রী হয়ে যায়, প্রধানমন্ত্রী হওয়ার পর আনুষ্ঠানিকতা করার জন্য, সময় কাটানোর জন্য, নিজের রয়্যালিটি দেখানোর জন্য এগুলো দরকার। কিন্তু এই মুহূর্তে এই জিনিসগুলো দরকার নেই। দ্বিতীয়ত, আল্লাহ না করুক, আসলে ক্ষমতা তো আল্লাহর হাতে। 1991 সালে আমরা শেখ হাসিনাকে দেখেছি যে তিনি এরকম আজকের তারেক রহমান সাহেবের মতো খুব, যাকে বলা হয়, সেলিব্রেট করছিলেন। দলে দলের লোক তার সঙ্গে দেখা করছিল, এবং সবাই মনে করেছিল যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, কিন্তু নিয়তির কী বিধান, ক্ষমতায় চলে আসলো বিএনপি। এখন কোনো কারণে যদি আগামীতে বিএনপি ক্ষমতায় না আসে, কোনো কারণে যদি নির্বাচন পিছিয়ে যায়, একটু দেরি হয়, মানে এটা যে তারেক রহমান সাহেব এবং বিএনপির জন্য কতটা প্রলয়ঙ্কারী হবে, কতটা মারাত্মক ঘূর্ণিঝড় হবে, কতটা মরুঝড় সাইমুম হবে, এটা এই মুহূর্তে কল্পনাও করা যাচ্ছে না। অথচ সেই কাজগুলি এখন করা হচ্ছে। আর মূল ব্যাপার হলো যে, ধরুন আমি একটা ফ্যামিলি গ্যাদারিং করলাম, যারা আমাকে ভালোবাসে,
তো যারা আমাকে ভালোবাসে তারা আমার সামনে আসলো, আমার দলের লোক, তারা আমার প্রশংসা করলো, বা আমার দলের বা পরিবারের কিছু কিছু লোক আছে এটাও রাগ হয়ে আছে, তারা এসে একটা কথাবার্তা বললো, এটার তো 2 পয়সার মূল্য নাই আমার কাছে। এরা আমার পরিবারের লোক, আপন লোক, এরা থাকবেই, এরা আমাকে সহযোগিতা করবে, এদের অস্তিত্বের জন্য তারা আমাকে সহযোগিতা করবে এবং তারা করে যাচ্ছে। কিন্তু আমি আমার মূল্যবান সময় ব্যয় করে আমার প্রতিপক্ষ কি করছে, প্রতিপক্ষর উপর নজরদারি করা, তাকে নিয়ে চিন্তা ভাবনা করা, এরপরে সাধারণ আমজনতার সাথে মত বিনিময় করা এবং পুরো পরিবেশ পরিস্থিতি নিজে অনুধাবন করা, এই কাজগুলো বিএনপি যারা কর্তা ব্যক্তি তারা পারছেন না। ফলে সব কিছু যত সহজ মনে হচ্ছে, সব কিছু যত যাকে বলা হয় মনে হচ্ছে যে ধরলেই হয়ে যাবে, আমার কাছে পুরো পরিস্থিতি কিন্তু আসলে সেরকম মনে হচ্ছে না। বরং যা হতে পারত, নিশ্চিত যা হতে পারত, এইরকম সম্ভাবনাময় অনেকগুলো সেক্টর বা অনেকগুলো খাতকে আলটিমেটলি নষ্ট করে দেওয়া হয়েছে। অনেকগুলো সমস্যা হতো না, কিন্তু এই গত কয়েকদিনে, গত 15 দিনে এমন কিছু ঘটনা ঘটেছে যা কিনা অনেকগুলো ঘটনাকে অনিবার্য করে তুলেছে। এবং বিএনপির আগামীর যে চলার পথ, সেই চলার পথের যে প্রশস্ততা ছিল সেটা সংকীর্ণ হয়ে গেছে। যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাগুলো এখন বিপত্তির কারণ হয়ে দেখা দিয়েছে। আমি এই সময়টাতে কোনো নেতিবাচক কথা বলতে চাই না, এখনও ইলেকশনের যথেষ্ট সময় আছে। ইলেকশনের 24 ঘন্টা আগেও অনেক কিছু হয়ে যায়, কাজে এখনও অনেক কিছু পরিবর্তন করার সময় আছে। তো বিএনপি যারা কর্তা ব্যক্তি, জনাব তারেক রহমান সাহেব, তারা যদি শতভাগ নিশ্চিত হয়ে তারেক রহমান সাহেবের সরকার গঠন করে ফেলেন, সেই সরকারের মন্ত্রী হবেন কারা, এমপি হবেন কারা, তাদেরকে সাক্ষাৎকার নেওয়া শুরু করেন, তারপরে পোশাক বানানো শুরু করেন, এই সমস্ত কল্পনা করেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু সেটা না করে তারা যদি এই সময়টিকে মনে করেন যে এটা একটা যুদ্ধক্ষেত্র এবং ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত আমাদেরকে যুদ্ধ করতে হবে, গভীর রাত পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত বঙ্গভবনে গিয়ে আমরা শপথ গ্রহণ না করব আর পার্লামেন্ট মেম্বাররা গিয়ে পার্লামেন্টে বসে শপথ গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে। যুদ্ধের ময়দানে বিয়ে হয় না, যুদ্ধের ময়দানে গান বাজনা হয় না, যুদ্ধের ময়দানে কোনো আনুষ্ঠানিকতা থাকে না, রাজা সিংহাসনে এইভাবে বসে না, তাকে যুদ্ধের পোশাকে বসে থাকতে হয়। তো এখন যে একটা নির্বাচনী ব্যাটেল চলছে, যুদ্ধ চলছে, সেই নির্বাচনী ব্যাটেলে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির যোদ্ধারা পর্যাপ্ত সময় দিচ্ছেন না।